আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন, ইভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। এই ইভলিউশন এবং অ্যাডাপ্টেশন চ্যাপ্টারের আমরা জেনেছি অভিব্যক্তি সম্পর্কে ল্যামার্কের মতবাদ, ডারউইনের মতবাদ জেনেছি। আজকে জানব অভিব্যক্তির সপক্ষে জীবাশ্ম ঘটিত প্রমাণ, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আমরা কি অভিব্যক্তির মূল কথা কি? অভিব্যক্তির মূল কথা অভিব্যক্তির মূল কথা সরলতম জীব থেকে ধীর ধারাবাহিক পদ্ধতিতে জটিল জীবের সৃষ্টি হয়েছে। তাহলে বুঝতে পারছো যে সরলতম জীব থেকে পরে পরে জটিল এবং উন্নত জীবের সৃষ্টি হয়েছে পৃথিবীতে। এই যে কথাটা, এই কথাটা তো সাধারণভাবে মেনে নেওয়া যায় না, এর প্রমাণ দরকার। প্রমাণ সাপেক্ষে আমরা বলবো তবেই যে সরলতম জীব থেকে জটিল এবং উন্নত জীবের সৃষ্টি হয়েছে। এই প্রমাণ বহু কোটি বছরের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে জীবের ইতিহাস গড়ে উঠেছে। এই প্রমাণের সপক্ষে একটি প্রমাণ হলো অভিব্যক্তির সপক্ষে জীবাশ্ম ঘটিত প্রমাণ। এবার দেখো, তাহলে জীবাশ্ম আমরা কাকে বলবো? না, এক কথায় যদি আমরা বলতে পারি, প্রস্তরীভূত জীবদের ছাপকে আমরা জীবাশ্ম বলবো। প্রস্তরীভূত জীবদের ছাপকে জীবাশ্ম বলবো। আর জীবাশ্মের যদি সংজ্ঞা দেখি, তাহলে আমরা সংজ্ঞা কি বলবো? জীবাশ্মের সংজ্ঞা, তাহলে দেখো, জীবাশ্মের সংজ্ঞা: জীবদের কোনো অংশ বা সম্পূর্ণ দেহ, জীবদের কোনো অংশ বা সম্পূর্ণ দেহ পাললিক শিলাস্তরে চাপা পড়ে বহু যুগ ধরে নানা রকম ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে শিলায় পরিণত হয়। বা শিলায় ওই জীব দেহাংশ বা জীব দেহের ছাপ
প্রাকৃতিকভাবে সংরক্ষিত হয় তাকে জীবাশ্ম বলে। ওই যে বললাম, অস্তরীভূত জীবদের ছাপকে এক কথায় যদি বলতে পারি আমরা, তাহলে জীবাশ্ম বলে। জীবাশ্ম আমরা পাই, জীবাশ্ম দুই প্রকার। এক, জীবন্ত জীবাশ্ম, দুই, মৃত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম দেখো, যে সমস্ত জীবাশ্ম পাওয়া গেছে সেই সব প্রজাতি বা জীব যদি এখনও পৃথিবীতে থাকে তাদের বলবো আমরা জীবন্ত জীবাশ্ম। আর যে সমস্ত জীবাশ্ম পাওয়া গেছে কিন্তু সেই প্রজাতি বা জীব এখনও পৃথিবীতে নেই, এখন আর পৃথিবীতে নেই, তাদেরকে বলবো মৃত জীবাশ্ম। যেমন ধরো ডাইনোসেরাস এক্স জুরাসিক যুগে ছিল, তার জীবাশ্ম পাওয়া গেছে, তবেই আমরা জানতে পারছি যে ডাইনোসরস নামক এক ধরনের প্রাণী পৃথিবীতে ছিল, জীবাশ্ম পাওয়া গেছে বলেই আমরা বলতে পারছি। এবার দেখো আরেকটি বিষয় তোমাদের জেনে নিতে হবে, প্রত্নজীববিদ্যা বা প্যালিওন্টোলজি। তাহলে প্রত্নজীববিদ্যা বা প্যালিওন্টোলজি কাকে বলবো না? দেখো, জীববিদ্যার যে শাখায়, এই জীবাশ্মটা যেহেতু আলোচনা হচ্ছে এটাও আলোচনা হয়ে যাক। জীববিদ্যার যে শাখায় জীবাশ্ম নমুনা নিরীক্ষণ করে জীবের অতীত ও অভিব্যক্তি সম্বন্ধে ধারণা করা হয় তাকে প্রত্নজীববিদ্যা বলা হয়। তাহলে বুঝতে পারলে যে প্রত্নজীববিদ্যা কাকে বলে। এবার দেখো আমরা জানব অভিব্যক্তিতে জীবাশ্মের গুরুত্ব। তাহলে দেখো, অভিব্যক্তিতে জীবাশ্মের গুরুত্ব বা বিবর্তনে জীবাশ্মের গুরুত্ব। তাহলে যদি দেখি আমরা, এক, জীবাশ্ম হলো অভিব্যক্তির প্রত্যক্ষ প্রমাণ। জীবাশ্ম হলো অভিব্যক্তির প্রত্যক্ষ প্রমাণ। এগুলি জীবজগতের ক্রমবিবর্তনের সাক্ষ্য বহন করে। এগুলি জীবজগতের ক্রমবিবর্তনের
সাক্ষ্য বহন করে। দুয়ে আবিষ্কৃত জীবাশ্ম থেকে কোন যুগে কোন প্রকার উদ্ভিদ কোন প্রকার উদ্ভিদ বা প্রাণীর সৃষ্টি হয়েছিল তাদের বিস্তৃতি গঠন বৈচিত্র্য এবং কতদিন পর্যন্ত পৃথিবীতে ছিল, বা পরবর্তীকালে কোন প্রকার জীব সৃষ্টিতে সাহায্য করেছে, তা বোঝা সম্ভব হয়। তিনে জীবাশ্মের মাধ্যমে ক্রমপর্যায়ে ঘটে চলা বিবর্তনের ইতিহাস জীবের বিবর্তনের ধারা বোঝা যায়। তাহলে দেখো, বুঝতে পারলে ব্যাপারটা তোমাদের যদি উদাহরণ দিয়ে একটু বোঝানো যায় যে জীবাশ্ম বিবর্তনের কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটি উদাহরণ দিয়ে বোঝালে আরও পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে ব্যাপারটা। এবার দেখো জীবাশ্ম ঘটিত প্রমাণের উদাহরণ আমরা পাই না, ঘোড়ার জীবাশ্ম ঘটিত প্রমাণ পাই কি না? ঘোড়ার জীবাশ্ম ঘটিত প্রমাণ তাহলে ঘোড়ার জীবাশ্ম ঘটিত প্রমাণ দেখো, এখনো পর্যন্ত যে জীবাশ্মগুলি আমাদের আবিষ্কৃত হয়েছে
তার যে চিত্র আমরা পাই, ঘোড়ার সম্পূর্ণ জীবাশ্মটি আমরা পেয়েছি। সব যুগের জীবাশ্মগুলি তার যে পরিবর্তন হয়েছে বিবর্তনের মাধ্যমে, সেই সবগুলো জীবাশ্ম আমরা এখনও পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছে বা প্রত্নবিদরা আবিষ্কার করতে পেরেছে। তাহলে ঘোড়ার পূর্বপুরুষ কী ছিল? তাহলে দেখো, ঘোড়ার পূর্বপুরুষ ছিল ইওহিপ্পাস। তাহলে ইওহিপ্পাস। তার পরবর্তী যুগে একটু উন্নত হয়ে এলো মেসোহিপ্পাস। মেসোহিপ্পাস। আরও একটু উন্নতি হয়ে এলো মেরিচিহিপ্পাস। মেরিচিপ্পাস। আরও একটু উন্নত হয়ে হলো প্লায়োহিপ্পাস। প্লায়োহিপ্পাস। বর্তমানে আধুনিক যুগের যে ঘোড়া তাকে বলা ইকুয়াস। আধুনিক যুগের ঘোড়া ইকুয়াস। এবার যে দেখো, ইওহিপ্পাস, প্রথমে কি পেলাম আমরা? ইওহিপ্পাস। ইওহিপ্পাসকে যদি আমরা দেখি, ইওসিন যুগে ছিল। ইওসিন যুগের ইওহিপ্পাস। বৈশিষ্ট্য: একে, এদের আকৃতি অনেকটা শেয়ালের মতো ছিল। এদের আকৃতি অনেকটা শেয়ালের মতো ছিল। শেয়ালের মতো ছিল। দুয়ে, এদের উচ্চতা ছিল 40 সেন্টিমিটার। এদের উচ্চতা ছিল 40 সেন্টিমিটার। তিনে, এদের অগ্রপদে 4টি। এদের অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 3টি আঙ্গুল। 3টি আঙ্গুল ছিল। 3টি আঙ্গুল ছিল। 4, পেশক দাঁত ছিল খাঁজবিহীন। পেশক দাঁত ছিল খাঁজবিহীন। এবং অসম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট। অসম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট। সিমেন্ট বিশিষ্ট। তারপরে কি এলো দেখো, মেসোহিপ্পাস। মেসোহিপ্পাস এলো। মেসোহিপ্পাস। অলিগোসিন যুগে, অলিগোসিন যুগে বা কোনো কোনো বইতে ইপ আছে, দেখবে ইপ মানেও যুগ,
তাহলে অলিগোসিন যুগে ছিল মেসোহিপ্পাস। বৈশিষ্ট্য যদি দেখি আমরা, উচ্চতা ছিল 60 সেন্টিমিটার, উচ্চতা 60 সেন্টিমিটার। দুয়ে অনেকটা ভেড়ার মতো, অনেকটা ভেড়ার মতো। তিনে এদের উভয় পায়ে 3টি করে আঙ্গুল ছিল, 3টি করে আঙ্গুল ছিল। তারপরে কি এলো? মেরিচিহিপ্পাস। মেরিচিপ্পাস মায়োসিন যুগে ছিল মেরিচিপ্পাস। বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে বৈশিষ্ট্য একে 100 সেন্টিমিটার উচ্চতা ছিল, 100 সেন্টিমিটার উচ্চতা ছিল। দুয়ে টাট্টু ঘোড়ার মতো দেখতে ছিল, এদের আকার ছিল টাট্টু ঘোড়ার মতো, টাট্টু ঘোড়ার মতো। তিনে প্রতিটি পায়ে 3টি করে আঙ্গুল ছিল, 3টি করে আঙ্গুল ছিল। যাদের মাঝেরটি বড়, মাঝেরটি বেশ লম্বা, খুরযুক্ত। তারপরে প্লায়োহিপ্পাস, মেরিচিপ্পাস পরে প্লায়োহিপ্পাস। প্লায়োসিন যুগে ছিল প্লায়োহিপ্পাস। বৈশিষ্ট্য যদি দেখি এদের, 1 এদের উচ্চতা ছিল 108 সেন্টিমিটার। দুয়ে এদের আকৃতি
অনেকটা আধুনিক ঘোড়ার মতো, অনেকটা আধুনিক ঘোড়ার মতো। তিনে কি না, এদের তৃতীয় আঙ্গুলটি মাটি স্পর্শ করে, মাটি স্পর্শ করে। দ্বিতীয় ও চতুর্থটি ক্ষুদ্র হয়, ক্ষুদ্র হয়। একদম। তাহলে আধুনিক ঘোড়া কি পেলাম না, ইকুয়াস। এরা ছিল প্রায় 10 মিলিয়ন বছর আগে ছিল, 10 মিলিয়ন বছর আগে এরা ছিল। আধুনিক ঘোড়া তাহলে ইকুয়াস। প্লিস্টোসিন যুগে ইকুয়াস হয় প্লায়োহিপ্পাস থেকে, প্লায়োহিপ্পাস থেকে। প্রায় 10 লক্ষ বছর পূর্বে, প্রায় 10 লক্ষ বছর পূর্বে। এবার এদের যদি বৈশিষ্ট্য যদি দেখি, দেখো বৈশিষ্ট্য, এদের উচ্চতা 150 মিটার, এদের উচ্চতা 150 সেন্টিমিটার, উচ্চতা 150 সেন্টিমিটার। দুয়ে পার্শ্ব আঙ্গুলের ক্রমক্ষয়, পার্শ্ব আঙ্গুলের ক্ষয় এবং তৃতীয় আঙ্গুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি, তৃতীয় আঙ্গুলের দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি, খুরের পরিবর্তন, খুরে পরিবর্তন হয়। তিনে অগ্র ও পশ্চাৎপদের ক্রমবৃদ্ধি হয়, পশ্চাৎপদের ক্রমবৃদ্ধি হয়, ক্রমবৃদ্ধি হয়। চারে মস্তিষ্কের আকার বৃদ্ধি, মস্তিষ্কের আকার বৃদ্ধি ও
বুদ্ধিমান হয়ে ওঠা। বুদ্ধিমান হয়ে ওঠা। 5 দাঁতের আকার দাঁতের আকার বেড়ে ঘাস খাওয়ার উপযুক্ত হয়। ঘাস খাওয়ার উপযুক্ত হয়। তাহলে জীবাশ্ম ঘটিত প্রমাণটি তোমরা বুঝতে পারলে।